দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সাথে আছি আমি তারেক আহমেদ। চীন কেন বাংলাদেশ থেকে কাঁঠাল নিতে চায়? পাহাড় জুড়ে ফসলের বাম্পার ফলনেও রাস্তার চাঁদাবাজিতে চাষিদের মুখ মলিন। বাস স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্র ফরিদপুর। স্বেচ্ছায় হেরে হাজার কোটি টাকা হাতছাড়া সরকারের। বয়সের ভারেও থামেনি আলোর যাত্রা, কাদের ব্যাগই সুনীলের চলন্ত পাঠাগার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বজুড়ে বিভিন্ন পণ্য রপ্তানি করা চীন বাংলাদেশ থেকে কাঁঠাল নেওয়ার ব্যাপারে আগ্রহী। এই বিষয়টি নানা আলোচনার জন্ম দিয়েছে, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফরে চীনের সঙ্গে কাঁঠাল রপ্তানির বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। তবে বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানিতে চীনের আগ্রহ অবশ্য নতুন নয়। 2025 সালের মে মাসে চীন যখন বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কাঁচা আম আমদানি শুরু করেছিল, তখনই কাঁঠাল ও পেয়ারার মতো ফল আমদানির আগ্রহের কথাও জানিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। চীন হল কাঁঠালের সবচেয়ে বড় ভোক্তা বা আমদানিকারক। বেইজিং তার চাহিদার বড় অংশ পাশের দেশ ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকেই পূরণ করে। এদিকে বাংলাদেশ হল কাঁঠাল উৎপাদনকারী প্রধান দেশগুলোর অন্যতম, যদিও বৈশ্বিক বাজারে বাংলাদেশের অংশগ্রহণের হার কম। এমত অবস্থায় কৃষি অর্থনীতিবিদ এবং কৃষি পণ্য রপ্তানি খাত সংশ্লিষ্টরা বলছেন, চীনে কাঁঠাল বা কাঁঠালের তৈরি পণ্য রপ্তানির সুযোগ তৈরি হলে সেটি দেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে বলেও মনে করেন তারা। বাংলাদেশে কাঁঠালের ব্যাপক উৎপাদন হলেও গ্রাহক পর্যায়ে এর জনপ্রিয়তা সীমিত। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে 8 থেকে 10 লাখ মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয়, কিন্তু অভ্যন্তরীণ চাহিদা কম থাকায় এবং রপ্তানির সুযোগ তৈরি না হওয়ায় প্রতি বছর এর 45%-এরই বেশি নষ্ট হয়। ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশে উৎপাদিত ফলের মধ্যে আম প্রথম, কলা দ্বিতীয় এবং তৃতীয় কাঁঠাল। কাঁঠালের বাণিজ্যিক গুরুত্ব থাকায় এর নতুন জাত উদ্ভাবন এবং এই ফল থেকে নানা ধরনের খাদ্যদ্রব্য তৈরির গবেষণা করছেন বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষিবিদরা। এদিকে চীনের সঙ্গে কাঁঠাল রপ্তানির সমঝোতাকে বাংলাদেশের সার্বিক কৃষি অর্থনীতির জন্য বাজার সম্প্রসারণের সুযোগ হিসেবেই দেখছেন কৃষি পণ্য রপ্তানি খাত সংশ্লিষ্টরা। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। সবুজ পাহাড়, আঁকাবাঁকা সড়ক আর প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা খাগড়াছড়ির পাহাড় জুড়ে এখন মৌসুমি ফলের ভরপুর সমারোহ। কাঁঠাল, আম, আনারস, ড্রাগন ও লটকন সহ বিভিন্ন ফসলের বাম্পার উৎপাদনে কৃষকদের মুখে হাসি ফুটলেও বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় সেই আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। বিভিন্ন এলাকায় আঞ্চলিক সংগঠন, পৌরসভা ও জেলা পরিষদের অতিরিক্ত টোলের চাপে ফল চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। বাড়তি খরচের কারণে জেলায় আসছেন না বড় পাইকাররা, ফলে উৎপাদন ভালো হলেও লোকসান গুনছেন চাষিরা। ৬,০০০ টাকা বাড়তি খরচ হয়, এগুলো লাইনের খরচ, মানে এই টোল সেই টোল ৫-৬টার জায়গায় টোল দিতে হয়, সরকারি বেসরকারি। এগুলো কারণে ব্যবসায়ীরা মানে আসতে চায় না। এখন কারণ যে অবস্থা চলে, আমাদের খানা খাইতেও কষ্ট হয়, চলতে ফিরতেও কষ্ট হয়। আমাদের কি করব, আমাদের নির্ভরায় আমাদের বাজারের ইজাদারের সমস্যা, তারপরে পৌরসভার এখানে গেটের সমস্যা, ওই কারণে বিভিন্ন পার্টিগুলি আমাদের এখানে আসতেছে না। কৃষি বিভাগ বলছে, পাহাড়ের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে ফল উৎপাদন লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি হয়েছে। যোগান বাড়ায় বাজার মূল্য কিছুটা নিম্নমুখী। বর্তমানে আমাদের এই মে মাসের মাঝামাঝি থেকে শুরু করে জুন মাস বা জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত সকল ধরনের ফল, কাঁঠাল, আম, লটকন, আনারস, কলা এগুলো থাকার কারণে বাজারে এই সমস্ত ফলের দাম কিছুটা নিম্নমুখী।
বাগান মালিকরা জানান, পথে পথে অতিরিক্ত টোল ও চাঁদা দেওয়ার কারণে লাভের বড় অংশই চলে যাচ্ছে, ফলে অনেকেই ফল চাষে আগ্রহ হারাচ্ছেন। ব্যবসায়ীরা এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। কিভাবে তারা এখান থেকে খাগড়াছড়ি এসে কিভাবে ব্যবসা করে যাবে? এক গাড়ি চাউলের যদি ন্যায্য মূল্য যদি তুল নিয়ে যায় 150 টাকা, আর আমাদের একটা গাড়ির পিছনে তুল দিতে হয় এক জায়গায় 1500 হতে 2000 টাকা। তো এইভাবে আমরা কিভাবে আমরা এগিয়ে যাব আমরা কৃষক? এ বিষয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক জানান, চাষিরা যাতে নির্বিঘ্নে ফল বাজারজাত করতে পারেন সেদিকে নজর রাখছে প্রশাসন। চাঁদা আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে। আইন শৃঙ্খলা মিটিংও বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কৃষকরা যেন কোথাও হয়রানির শিকার না হন। সুষ্ঠু বাজার ব্যবস্থা, পরিবহন ব্যয় হ্রাস এবং চাঁদাবাজি বন্ধ করা না গেলে ভবিষ্যতে অনেক কৃষক ফল চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন বলে মনে করেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। দশ গ্রামবাসীর মধ্যে দফায় দফায় চলা সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুরের ভাঙ্গা। রোববার সকাল 8টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে বেলা 12টা পর্যন্ত। এ সময় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। আহতদের মধ্যে পুলিশ, সাংবাদিক ও বিএনপি নেতাও রয়েছেন। সংঘর্ষের কারণে প্রায় 3 ঘন্টা ফরিদপুর ভাঙ্গা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশের দীর্ঘ যানজটে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়ন ও মানিকদাহ ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রোববার সকালে ফরিদপুর ভাঙ্গা বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাস স্ট্যান্ড দখল নিয়ে মানিকদাহ ইউনিয়নের সুলতান মাতুব্বর ও হামিরদি ইউনিয়নের শিরুমোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে পুকুরিয়া বাস স্ট্যান্ডের দুই পাশে অবস্থান নেয়। কয়েক হাজার গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে একাধিক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় কয়েক দফা কাঁদানে গ্যাসও নিক্ষেপ করে। স্বেচ্ছায় হেরে বছরে 1000 কোটি টাকার রাজস্ব হাতছাড়া হচ্ছে সরকারের। এই তথ্য শুনে নিশ্চয়ই অবাক হয়েছেন, ভাবছেন এত টাকা স্বেচ্ছায় হাতছাড়া করে কিভাবে? তাহলে শুনুন, অধিকাংশ কর মামলায় হেরে যায় সরকার, অথচ এগুলোর আইনি ভিত্তি খুবই জোরালো। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন অ্যাটর্নি জেনারেলের অফিসও। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার এ দপ্তরটির মতে, রাজস্ব কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা, মামলা করার প্রক্রিয়ায় ত্রুটি এবং আইনের ভুল ব্যাখ্যা দেওয়ার কারণেই মূলত ঘটছে এমনটি। এছাড়া আছে সময়সীমা লঙ্ঘন, নোটিশ জারিতে অনিয়ম এবং নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা। এতে মামলার আদেশ চলে যাচ্ছে কর ফাঁকিবাজদের পক্ষে। অ্যাটর্নি জেনারেল অফিসের তৈরি করা রাজস্ব মামলা ও আলয় কমিটি শিরোনামের এক প্রতিবেদন বিশ্লেষণ করে পাওয়া গেছে এসব তথ্য। এমনটি জানিয়ে দৈনিক আগামীর সময় একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এক হাতে বেতের লাঠি, অন্য হাতে ছোট্ট একটি ডায়েরি আর কাঁধে বই ভর্তি পুরনো একটি ব্যাগ। হাতের ডায়েরির পাতায় পাতায় যত্ন করে লেখা থাকে পাঠকের নাম, বইয়ের শিরোনাম আর ফেরত দেওয়ার দিনক্ষণ। বয়স প্রায় 78 বছর। শরীরের চামড়ায় বার্ধক্যের ছাপ। তবুও প্রতিদিন সকালে সূর্যের সঙ্গে শুরু হয় এই প্রবীণের পথচলা। গ্রামের মেঠো পথ, কাঁচা রাস্তা আর মানুষের উঠোন পেরিয়ে তিনি ক্লান্তিহীনভাবে ছুটে চলেন এক দরজা থেকে অন্য দরজায়। তার ব্যাগে বিক্রির কোনো পণ্য নেই, আছে শুধু মানুষকে আলোকিত করার এক নীরব স্বপ্ন। বলছি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুমোরিয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল কুমার গাঙ্গুলির কথা। এলাকায় মানুষ তাকে এখন জ্ঞানের ফেরিওয়ালা বলেই বেশি চেনে। বছরের পর বছর ধরে কোনো পারিশ্রমিক ছাড়াই মানুষের হাতে বই তুলে দিচ্ছেন তিনি। কয়েকদিন পর আবার সেই বাড়িতে ফিরে যান। পড়া শেষ হলে বইটি ফেরত নিয়ে পাঠকের হাতে তুলে দেন আরেকটি নতুন বই। এভাবেই তার সংগ্রহের প্রতিটি বই যেন এক মন থেকে আরেক মনে জ্বালিয়ে দিচ্ছে জ্ঞানের প্রদীপ। একটা বই কিন্তু অনেক টাকা লাগে, সেইগুলো এখন লাগে না, অনেক উপকার আমাদের হয়। অনেক সময় অনেক কিছু জ্ঞান অর্জন করা যায়। তিনি যে আমাদের বাড়ি বাড়ি গিয়ে বই দিয়েছেন, আমরা সেটা সংগ্রহ করে পড়ি। সে বাড়ি বাড়ি গিয়ে বই বিতরণ করে, আবার 2-3 দিন পরে বইটা নিয়ে আসে। একসময় নিজের বাড়ির পাশে পুত্রবধূর নামে গড়ে তুলেছিলেন
চন্দ্রিকা জ্ঞান পাঠাগার। প্রায় ৬০০ বইয়ের সেই সমৃদ্ধ পাঠাগারটি আজ অর্থ সংকটে ও সময়ের বিবর্তনে জরাজীর্ণ। কিন্তু অর্থ সংকট থামাতে পারেনি বইয়ের যাত্রা। পাঠাগারের তাক থেকে বইগুলো এখন স্থান করে নিয়েছে তার কাঁধের ব্যাগে। সেই ব্যাগই এখন তার চলমান পাঠাগার। আর গ্রামের প্রতিটি বাড়ির উঠোনই যেন এক একটি অস্থায়ী পাঠকক্ষ। 15 সালে আমি রিটায়ার করি। তারপর থেকে আমি বাড়ি বাড়ি ঘুরে পাঠকদের বই দেওয়া শুরু করি। কারণ আমি চিন্তা করলাম যে প্রত্যেক মানুষই কিছু একটা অভিনব করার চেষ্টা করে, তাহলে আমি একাই যখন করব তাহলে আমার কিভাবে মানুষের উপকার করা যায় সেই সিদ্ধান্ত নিয়ে আমি বাড়ি বাড়ি বই বিলি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ডিজিটাল যুগে মানুষ যখন ক্রমশই বইয়ের পাতা থেকে দূরে সরে যাচ্ছে, তখন গোপালগঞ্জের এই প্রবীণ শিক্ষক নীরবে মনে করিয়ে দিচ্ছেন বইয়ের পাতায় এখনো আলো আছে, স্বপ্ন আছে, আছে সমাজ বদলে দেওয়ার শক্তি। কুমোরিয়া গ্রামের মানুষের কাছে সুনীল কুমার গাঙ্গুলি শুধু একজন অবসরপ্রাপ্ত শিক্ষক নন, তিনি নিজেই এখন এক চলমান পাঠাগার, যিনি বই নয় মানুষের হাতে হাতে পৌঁছে দিচ্ছেন জ্ঞানের আলো। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।